আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। 2024 সালের এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ভয়াবহ এক হামলায় ইরানের কনসিউলেট ধ্বংস হয় এবং এতে বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিরুদ্ধে সীমিত পাল্টা হামলা চালায়। এরপর ইসরায়েল আবার ইরানে আঘাত হানে। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে পৌঁছায়। এই পাল্টা হামলার ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা চলছিল। অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েলের হামলার হুমকি ছিল একটি পূর্ব পরিকল্পিত কৌশল, যার উদ্দেশ্য ছিল ইরানের ওপর অতিরিক্ত আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইসরায়েলের এরকম আগ্রাসী হয়ে ওঠার নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল ইসরায়েলি নীতি নির্ধারকেরা জানেন তারা যাই করুন না কেন যুক্তরাষ্ট্র তাতে নিরঙ্কুশ সমর্থন দেবে। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের প্রধান যোগানদাতা হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই কার্যকর রয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্র প্রায়শই ভেটো প্রয়োগ করে তা আটকে দেয়। এর ফলে আন্তর্জাতিক আইনের বারবার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও ইসরায়েল কার্যত কোনো জবাবদিহিতার সম্মুখীন হয় না। তবে ইরানকে আক্রমণ করা ইসরায়েলের জন্য সহজ কোনো বিষয় নয়। ইরান কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তার রয়েছে সশস্ত্র মিত্র, যার অন্যতম হল হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুথিরা। এই মিত্ররা ইরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত, আর যুক্তরাষ্ট্রেরও এই অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি থাকায় ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সহজেই জড়িয়ে পড়তে পারে। প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তেই ইসরায়েল কেন এখন ইরানকে আক্রমণ করল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশ কয়েকটি বিষয় সামনে আসে। গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে। ইরানকে টার্গেট করে তারা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে অন্য ইস্যুগুলো থেকে দৃষ্টি সরাতে চাইতে পারে। দ্বিতীয়ত, ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। এই হুমকি দেখিয়ে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে সমর্থন পেতে চায়। তৃতীয়ত, ইসরায়েলের ভেতরে নেতানিয়াহু সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষিতে জাতীয়তাবাদী মনোভাব উস্কে দিতে আঞ্চলিক সংঘাত তৈরি করা নেতানিয়াহুর ক্ষমতা লিপ্সু কৌশলের অংশ। আরেকটি প্রশ্ন হল, ইরান কি ইসরায়েলের জন্য তাৎক্ষণিক পারমাণবিক হুমকি হয়ে উঠেছিল? এর উত্তরে বলা যায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কেবল তার আধুনিক প্রচলিত অস্ত্র ভাণ্ডার কিংবা যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থনের কারণে নয়, বরং এর মূল ভিত্তি হচ্ছে একটি বিশেষ সুবিধা যা এই অঞ্চলের আর কোনো দেশের নেই, আর তা হল পারমাণবিক অস্ত্র। যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী এটা ব্যাপকভাবে স্বীকৃত যে ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী একটি দেশ। এই কারণে দীর্ঘ সময় ধরেই পারমাণবিক অস্ত্রে একচেটিয়া আধিপত্য ছিল ইসরায়েলের হাতে। কিন্তু যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তবে ইসরায়েল সেই একচেটিয়া কৌশলগত সুবিধা আর পাবে না। তাই এটি ইসরায়েলের জন্য একটি রেডলাইন বা অতিক্রমযোগ্য সীমারেখা হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক বছর ধরে ইসরায়েল, বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন বারবার দাবি করে আসছেন যে ইরান শিগগিরই পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষম হয়ে উঠবে। যদিও তেহরান বরাবরই জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য, কিন্তু নেতানিয়াহু তা বিশ্বাস করেন না। সাম্প্রতিক হামলার পক্ষে যুক্তি তুলে ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরান খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির অবস্থানে চলে গিয়েছিল। এটি হতে পারে 1 বছরের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যেও। আরও এক অজ্ঞাতনামা ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইরানের কাছে এখন এই পরিমাণ ফিউশন উপাদান রয়েছে যার মাধ্যমে কয়েকদিনের মধ্যেই তারা অন্তত 15টি পারমাণবিক বোমা বানাতে পারে।
এই ধরনের তথ্যগুলোকেই ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখনো পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ দেয়নি যে ইরান অস্ত্র বানানোর পর্যায়ে পৌঁছে গেছে। তারা ইরানকে চুক্তি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছে, কিন্তু এই অভিযোগও স্পষ্ট নয়। চলতি মাসেই আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা IAEA জানায়, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি বা NPTর আওতায় নেওয়া কিছু বাধ্যবাধকতা মানেনি। তবে এই অভিযোগে ইরান তাৎক্ষণিকভাবে অস্বীকার করে। IAEA আরও উল্লেখ করেছে, ইরান তাদের পরিদর্শকদের সাথে দীর্ঘ সময় ধরে সহযোগিতা করছে না, এটা তাদের পর্যবেক্ষণ। তবে সংস্থাটি কোথাও বলেনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা এমন অস্ত্র তারা রাখে। এর আগে 2015 সালে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো, চীন ও রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয় ইরান। এতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করতে এবং IAEA কর্মকর্তাদের ইরানি পারমাণবিক স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতে রাজি হয়। এর বিনিময়ে তাদের উপর আরোপিত কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং আবারও ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই সিদ্ধান্তের ফলে চুক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প সরকার গঠনের পর গত মার্চ মাসে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড কংগ্রেসে বলেন, আমরা এখনও মনে করি না যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2003 সালে যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিত করেছিলেন, পুনরায় তিনি আর অনুমোদন দেননি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বর্তমান মূল্যায়নেও ইরানকে তাৎক্ষণিক পারমাণবিক হুমকি হিসাবে দেখা হচ্ছে না। এত কিছুর পরেও তাহলে কেন ইসরায়েল ইরানের ওপর হামলা চালাতে যাচ্ছে? এক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচি একমাত্র কারণ নয়, যার কারণে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে বা ভবিষ্যতে চালাতে পারে। আরও কিছু কৌশলগত ও রাজনৈতিক হিসাব নিকাশ এই সিদ্ধান্তের পেছনে রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার ইরানকে বর্ণনা করেছেন অক্টোপাসের মস্তিষ্ক হিসেবে, যার সুর ছড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, হুথি বিদ্রোহী, হিজবুল্লাহ, হামাস সহ অন্যান্য প্রতিপক্ষ গোষ্ঠীগুলোর মাধ্যমে। এই ধারণা অনুযায়ী ইরান হচ্ছে একটি আঞ্চলিক প্রতিরোধ জোটের বা এক্সিস অফ রেজিস্ট্যান্সের মূল চালিকা শক্তি, যার উদ্দেশ্য হল ইসরায়েলের প্রভাব ও অস্তিত্ব হুমকির মুখে ফেলা। ইসরায়েলের এই যাত্রায় ইরানের দিকে হাত বাড়ানোর আরও কিছু কারণ আছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল বিগত 1.5 বছরে হিজবুল্লাহ ও হামাসের সাংগঠনিক নেতৃত্বকে অনেকটাই দুর্বল করে দিতে সক্ষম হয়েছে। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে প্রায় পুরোপুরি টার্গেট করে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসমাইল হানিয়াই এর মধ্যে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই সফলতাগুলোর পর ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধপন্থীরা বলছেন, এখনই উপযুক্ত সময় ইরান সহ সব শত্রুকে একযোগে দুর্বল করে দেয়ার। এমনকি ইসরায়েল এই সুযোগে ইরানের আয়াতুল্লাহ কেন্দ্রিক শাসন ব্যবস্থার পতনেরও স্বপ্ন দেখতে শুরু করেছে। ইসরায়েলি নীতি নির্ধারকদের ধারণা, এই মুহূর্তে আন্তর্জাতিক মনোযোগ গাজার দিকে, মধ্যপ্রাচ্য অস্থির এবং ইরান সরাসরি যুদ্ধের সম্ভাবনা এড়াতে চায়। এই অনুকূল পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। ইসরায়েলের কিছু রাজনৈতিক মহল এমনটিও মনে করছে যে যদি ইরানের বিরুদ্ধে হামলা আরও জোরদার করা যায়, তবে সেটা শেষ পর্যন্ত তেহরানের রাজনৈতিক ব্যবস্থাকেও টালমাটাল করে দিতে পারে, অর্থাৎ রেজিম চেঞ্জ বা সরকার পতন। তবে এটি অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য এবং বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী ও পূর্ণাঙ্গ যুদ্ধ দরকার, যা ইসরায়েলের সামর্থ্যের বাইরে হতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব থাকায় এখনও সরাসরি সংঘর্ষ সেভাবে শুরু না হলেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল 13 তারিখে আগেই হামলা করেছে এবং
কোনো ধরনের উস্কানি ছাড়াই। এই থেকে বোঝা যায় এই হামলা প্রতিরক্ষা নয়, বরং কৌশলগতভাবে শত্রুদের দুর্বল করার একটি আক্রমণাত্মক পরিকল্পনার অংশ। এই হামলা যেদিন চালানো হয়েছে তার 2 দিন পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক সংলাপ হওয়ার কথা ছিল। এতে বোঝা যায় ইসরায়েল চাইছে যাতে এই সংলাপ ভেস্তে যায়। তবে ইসরায়েলের ক্যালকুলেশনে ছিল না যে ইরান এতটা শক্তিশালী পন্থায় পাল্টা জবাব দেবে। ইসরায়েলের প্রতিটি ঘরের নিচে বাংকার থাকায় এই ধরনের হামলায় হতাহত হয়তো খুব বেশি হবে না। তবে সার্বিকভাবে আরেকটি যুদ্ধের ফ্রন্ট খোলার কারণে ইসরায়েল যে আরও বেশি চাপে পড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।